বর্তমানে যারা সরকারি চাকুরিজীবীরা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে 2004 সালের পরে যারা জয়েন করেছেন তাদের কিন্তু তথাকথিত যে পেনশন স্কিম রয়েছে সেটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু পেনশন আমাদের কাছে একটা সিকিউরিটি। তো সেই সিকিউরিটি নিজে থেকে কিভাবে তৈরি করা যেতে পারে, কি বলছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা, সেটা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুরজিৎ কালা এই মুহূর্তে। এস নিউজে স্বাগত স্যার আপনাকে। যে তথাকথিত পেনশন স্কিম, সেই স্কিম বন্ধ রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পেনশন, যেটা আমি উল্লেখ করলাম, যে একটা সিকিউরিটি আমাদেরকে একটা সহায়তা দেয় বা সাহায্য করে, তো এটা নিজে থেকে তৈরি করা বা নিজে থেকে সেই জায়গাটা তৈরি কিভাবে করা যেতে পারে, মানে আপনি জেনারেলি কি ধরনের অ্যাডভাইস দেন এই ক্ষেত্রে? যে সকল এমপ্লয়ীদের এনপিএসের সুবিধা রয়েছে তারা এনপিএসে জমা করছেন টাকা। এবারে তিনি কি ধরনের টিয়ারে রয়েছে তার উপর ডিপেন্ড করে রিটার্নটা। অনেকেই ভাবছেন যে এই এনপিএসটা যেটা করছেন তার থেকে যে টাকাটা আসবে সেটাই হয়তো তার জন্য পেনশন হিসেবে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। আমি প্রতিনিয়ত ক্যালকুলেশন করতে গিয়ে দেখছি যে একটা কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। কেমন? আবারও সেই ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে যে প্রত্যেকের খরচ কিন্তু মাসের আলাদা আলাদা, প্রত্যেকের কমিটমেন্ট আলাদা আলাদা। এবার একজন ব্যক্তির আজকের দিনের খরচ যদি ধরুন 50,000 টাকা হয় কি 40,000 হয়, তাহলে সে যদি 30 বা 40 বছরের কেউ ব্যক্তি হন, তাহলে তার 20 বছর পর বা 30 বছর পরে রিটায়ারমেন্ট হবে। সো এই 50,000 টাকার যে খরচটা সেটা কিন্তু বেড়ে 3 গুণ বা কিছু ক্ষেত্রে 4 গুণ অবধি হতে পারে। আমি ইন্ডিয়ান ইনফ্লেশনকে আমি 6% ধরেই এগোচ্ছি। অতএব ওই টাকাটা পেতে গেলে আপনার যে এনপিএস থেকে যে টাকাটা জমবে সেই অ্যামাউন্টটা কি সাফিসিয়েন্ট সেম পেনশন পাওয়ার জন্য বা সেম মান্থলি এক্সপেন্সেস পাওয়ার জন্য? এই ক্যালকুলেশনটা না করে অনেকে এগিয়ে চলেছেন। সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে বলেন যে আপনার এনপিএস এই মুহূর্তে কত টাকা জমেছে আর ইউজুয়ালি আপনি কত টাকা করে দেন, এইটা দিয়ে আমরা একটা ফিউচার ক্যালকুলেশন করব যে আপনার টেন্টেটিভলি এই অ্যামাউন্টটা পেতে পারেন আপনি। এই অ্যামাউন্টটা থেকে আপনার পেনশন অ্যামাউন্ট এইটা হওয়া উচিত। যদি সেটা আপনার জন্য সাফিসিয়েন্ট হয় তাহলে এই এনপিএসটা আপনার জন্য ঠিক আছে। আদারওয়াইজ যেমন চলছে এনপিএস চলুক, তার সঙ্গে প্যারালালিও আপনাকে একটা ইনস্ট্রুমেন্টকে চুজ করতে হবে যেটা কিনা আপনাকে তখন একটা সাফিসিয়েন্ট মান্থলি ইনকাম জেনারেট করবে। একদমই তাই। মানে আমরা যে নর্মালি যে ফান্ডগুলো রেজ করি বা শুরু করি, সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা মনে হয় পেনশন ফান্ডও আমাদের রাখতে হবে যারা বর্তমানে গভর্নমেন্ট এমপ্লয়িরা রয়েছেন তাদের ক্ষেত্রেও। দেখুন, আমরা খেয়াল করে দেখেছি যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হন তারা পিপিএফটাকে ফলো করেনি। সো পিপিএফ কিন্তু গ্যারান্টিড প্রোডাক্ট অলমোস্ট। তো সেই ক্ষেত্রে পিপিএফের যে অ্যামাউন্টটা তার জন্য রয়েছে, মানে 1.5 লাখ টাকা অবধি উনি প্রত্যেক বছর জমা করতে পারেন। সেই টাকাটা তিনি কমপ্লিট করার পর মনে করছেন যে তারপরেও তার পারপাস কমপ্লিট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট রয়েছে? সেই ক্ষেত্রে আপনার জন্য মিউচুয়াল ফান্ড রয়েছে, সেই ক্ষেত্রে আপনার কাছে কনভেনশনাল প্রোডাক্ট রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির। এবার আপনার জন্য কোনটা সঠিক সেইটা কিন্তু আমাদেরকে সবসময়তেই একটা কি বলবো মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের সাজেস্ট করা উচিত। এরকম মানে জেনারিকভাবে সাজেস্ট করাটা উচিত নয়। বাট ইন জেনারেল যদি আমি একটুখানি জিজ্ঞেস করি, এখন দেখুন প্রচুর মানুষ রয়েছে যারা মিউচুয়াল ফান্ডে খুব মানে কমফোর্টেবল রয়েছেন, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। সেই ক্ষেত্রে ডেট ফান্ড এবং ইকুইটি ফান্ডের কম্বিনেশন করে তারা এগোতে পারে। যারা লং টার্মে প্ল্যান করছেন তারা যদি এই ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা সঠিকভাবে নিজেরা বোঝেন, প্রপারলি রিব্যালেন্সিং করতে জানেন, 3 মাস পর পর রিভিউ করতে জানেন, তাহলে তারা ইকুইটিতে তারা এক্সপোজ হতেই পারেন। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর পেনশন এই বিষয়টা আমাদের কাছে একটা সম্বল বলা যেতে পারে, এবং নর্মালি যেটা চলে এসেছে সরকারি চাকুরিজীবীরা রয়েছেন তারা এই পেনশনটাকে কিন্তু একটা সিকিউরিটির জায়গায় দেখেন, কিন্তু বর্তমানে যেহেতু স্কিম পাল্টেছে তো আপনাকেও সেই অনুযায়ী পাল্টাতে হবে, এবং সিকিউরিটির কথা যখন উঠছে সেই জায়গাতে আপনাকেও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে নেবেন সেটাই জানালেন সুরজিৎ কালা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।